হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওগুলোতে আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এই ভিডিওগুলো থাকছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের জন্য। পার্টিকুলারলি এই ভিডিওটাতে আমি চ্যাপ্টার 4-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে চ্যাপ্টার 1, 2, 3-র এমসিকিউ নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, তোমরা এই ভিডিওগুলো দেখে নিও। প্রত্যেকবারের মতো ভিডিওর শেষে আমি এই পুরো পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপ সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার এখানে সেন্ড করে দেব। তোমরা এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। প্রথম প্রশ্ন, সংবেদনের পরিমাণগত ধর্ম নয় কোনটি? অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাট্রিবিউট নয় কোনটা? এটার আনসার হবে জাতিগত পার্থক্য বা রেশিয়াল ডিফারেন্সেস। এটা কোয়ান্টিটেটিভ অ্যাট্রিবিউট নয়। বাকিগুলো আমরা নাম্বারে মেজারমেন্ট করতে পারি, কিন্তু জাতিগত পার্থক্যকে আমরা কখনোই নাম্বারে বোঝাতে পারবো না। তো এটার কারণে এটার আনসার হবে জাতিগত পার্থক্য। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নির্বাচনী মনোযোগের বস্তু সাপেক্ষ কারণ? কোনটা অবজেক্টিভ ফ্যাক্টর আমাদের সিলেক্টিভ অ্যাটেনশনের, সেটাকে জানতে চাওয়া হয়েছে। এটার আনসার হবে আকৃতি বা ফর্ম। ব্যক্তি সাপেক্ষ কারণ মানে কি? যেটা প্রত্যেকটা ব্যক্তির জন্য সেম হবে। এখানে ফর্ম বা আকৃতি, কোনো একটা বস্তুর আকৃতি যদি আকারে বড় হয় বা আকারে ছোট হয় সেদিকে মনোযোগ যাবে, কিন্তু বাকি অপশানগুলো ব্যক্তি নিরপেক্ষ, অর্থাৎ ইন্টারেস্ট, আগ্রহ। আমার যে জিনিসে আগ্রহ আছে আমি সেই দিকে অ্যাটেনশন দেব। আমার পাশের জন সেই জিনিসে অ্যাটেনশন তার নাও যেতে পারে, কারণ সেই অবজেক্টটার প্রতি বা স্টিমিউলাসটার প্রতি তার কোনো আগ্রহ নেই। তো বাকি তিনটে যে অপশন আছে সেগুলো প্রত্যেকটাই ব্যক্তি নিরপেক্ষ বা সাবজেক্টিভ ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফর্ম বা আকৃতি এটা অবজেক্টিভ ফ্যাক্টর। পরের প্রশ্ন, বিজ্ঞানী হেনিং তার গন্ধ প্রিজম বা স্মেল প্রিজম মাধ্যমে কয়টি মৌলিক গন্ধ সংবেদনের সঙ্গে পরিচয় করিয়েছেন? কতগুলো স্মেলের ব্যাপারে তিনি বলেছেন? এটার আনসার হবে 6টি। এই 6টি স্মেলের ব্যাপারে তিনি বলেছেন। পরের প্রশ্ন, বাইরের পরিবেশের কোনো উদ্দীপক সম্পর্কে যে সরল ও প্রাথমিক চেতনা বা বোধের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এটার উত্তর হবে সেন্সেশন। আমাদের যে কোনো উদ্দীপকের যে সরল আর প্রাথমিক চেতনাটা তৈরি হয় সেটাকে আমরা সংবেদন বলি। কোনো জটিল চেতনা বা বোধের সৃষ্টি হলে সেটাকে আমরা প্রত্যক্ষণ বলি বা পারসেপশন। সংবেদন হচ্ছে সবথেকে প্রাইমারি যে ইউনিটটা, আমাদের কোনো একটা স্টিমিউলাসকে দেখে প্রাথমিক যে চেতনাটা বা প্রাইমারি যে অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে সেটাকেই সেন্সেশন বলা হয়। পরের প্রশ্ন, পরিবেশ থেকে গৃহীত তথ্য মনের মধ্যে সংরক্ষিত হয় ড্যাশ এর মাধ্যমে। যে সমস্ত ইনফরমেশন আমরা বাইরে থেকে রিসিভ করছি এবং সেটা আমাদের মনের মধ্যে বা মেমোরিতে স্টোর হচ্ছে অ্যাটেনশনের কারণে। তো এটার আনসার হবে মনোযোগ বা অ্যাটেনশন। আমরা অ্যাটেনশন দিচ্ছি বা মনোযোগ দিচ্ছি বলেই কোনো একটা ইনফরমেশন আমাদের স্মৃতিতে বা মেমোরিতে এসে স্টোর হচ্ছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৃদু আলোয় দেখতে সহায়তা করে? ডিম লাইটে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশনে দেখতে হেল্প করে। এটার আনসার হবে রড সেল বা দণ্ড কোষ। আর কোন সেল আমাদের কালার ভিশনে হেল্প করে? সি ফর কোন, সি ফর কালার, এইভাবে মনে রাখতে পারো। কোন সেল কালার ভিশনে, রড সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা অন্ধকারে দেখতে হেল্প করে। পরের প্রশ্ন, এটি কোন নীতির চিত্র? এটা গেস্টাল্টের একটা নীতি। তো সেটা কোন নীতিটা? গেস্টাল্টের যে প্রিন্সিপালগুলো আছে তার মধ্যে একটা। এটার আনসার হবে প্রিন্সিপাল অফ ক্লোজার, ভগ্নতা পূরণের নীতি। এটা সবসময় মনে রাখবে, প্রিন্সিপাল অফ ক্লোজার সবসময় শেপের ক্ষেত্রে হবে, শেপসের ক্ষেত্রে, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এই রকম। এই নীতিটা অ্যাকচুয়ালি কি, এই যে আমরা এখানে একটা সার্কেল করা আছে এটা কিন্তু
সার্কেলটা প্রপার করা নেই, এখানে কিছু কিছু গ্যাপ আছে, বাট স্টিল আমরা এটাকে সার্কেল হিসেবে পারসিভ করছি, কারণ আমরা অ্যাজ আ হোল পারসিভ করছি। যে অবজেক্ট বা যে শেপটা হয়তো হাফ হয়ে আছে কিন্তু তারা কাছাকাছি আছে, সেটাকে আমরা একটা প্রপার কমপ্লিট পিকচারে পারসিভ করতে পারছি। এটাকেই প্রিন্সিপাল অফ ক্লোজার বলা হয়। পরের প্রশ্ন, যখন মনোযোগ স্থির না থেকে দুটি উদ্দীপকের মধ্যে বারবার পর্যায়ক্রমে কেন্দ্রীভূত হয় তাকে কি বলা হয়? এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটার আনসার হবে মনোযোগের দোলন। যখন দুটো অবজেক্ট আমাদের আছে, এই অবজেক্টটার মধ্যে প্রথমে একটা অবজেক্টে আমরা অ্যাটেনশন দিচ্ছি, তারপরে আরেকটা অবজেক্টে অ্যাটেনশন দিচ্ছি, আর এটাই বারবার ঘটতে থাকছে। অবজেক্ট 1 আর 2 বারবার আমরা এই দুটো অবজেক্টের মধ্যে আমাদের অ্যাটেনশনটা আসতে যেতে থাকছে, বাকি আর কোনো স্টিমিউলাসের মধ্যে আমাদের অ্যাটেনশন যাচ্ছে না। এটাকে মনোযোগের দোলন বা অসিলেশন অফ অ্যাটেনশন বলে। এই অ্যাটেনশনটা আমাদের মেনলি ঘটে থাকে এই রকম পিকচারগুলোতে। যেমন এই পিকচারটা আমরা যদি দেখি, একবার আমরা এই পিকচারটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে পারসিভ করব, আর একবার আমরা এই পিকচারটাকে হিউম্যান ফেস, দুটো হিউম্যান ফেস হিসেবে পারসিভ করব। আর যখন আমরা এই পিকচারটার দিকে অনেকক্ষণ অ্যাটেনশন দিয়ে তাকাবো, আমাদের কিন্তু এটা শিফট হতে থাকবে বা অসিলেট করতে থাকবে, অ্যাটেনশনটা দোলন হতে থাকবে মনোযোগের। একবার ফ্লাওয়ার ভাস, একবার হিউম্যান ফেস, এটা বারবার আসতে যেতে থাকবে অ্যাটেনশনটা। এই সমস্ত পিকচারের ক্ষেত্রেই আমরা অসিলেশন দেখতে পাই অ্যাটেনশনের। পরের প্রশ্ন, বর্ণ সংবেদনে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সহায়তা করে? একটু আগেই এটা নিয়ে আলোচনা করলাম। কালার সেন্সেশনে কে হেল্প করে? কোন সেল, অর্থাৎ শঙ্কুকোষ। কালার আর কোন, সি ফর কালার, সি ফর কোন, কোন সেল কালার সেন্সেশনের জন্য হেল্পফুল? শঙ্কুকোষ। পরের প্রশ্ন, মনোযোগের বিচলন ঘটে সর্বদা, ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন কখন ঘটবে? এটার আনসার হবে অপশন সি। একটা কনস্ট্যান্ট স্টিমিউলি থাকবে এবং বাকি অন্যান্য স্টিমিউলি থাকবে, এখানে আমরা বলতে পারি আমাদের অ্যাটেনশনের ফ্লাকচুয়েশন ঘটছে। এই কনসেপ্টগুলোকে আরও ডিটেলে বুঝতে গেলে আমার এই ভিডিওটা দেখতে পারো, আমি এখানে ডিটেলে এগুলোকে ডেসক্রাইব করেছি। পরের প্রশ্ন, ড্যাশ নীতির জন্য কাছের বস্তুগুলি স্পষ্ট, দূরের বস্তুগুলি অস্পষ্ট দেখায়? এটার আনসার হবে বায়বীয় দৃষ্টিকোণ বা এরিয়াল পার্সপেক্টিভ। যখন আমরা জানলা থেকে বাইরের দিকে তাকাই, আমাদের কাছের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে ভীষণ ক্লিয়ার দেখায়, আর দূরের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা একটু আবঝা দেখি, ব্লারি দেখি। এই নীতিটাকে বলা হয় বায়বীয় দৃষ্টিকোণ বা এরিয়াল পার্সপেক্টিভ। পরের প্রশ্ন, প্রত্যক্ষণমূলক সংগঠনের নীতিগুলি হলো প্রিন্সিপাল অফ পারসেপচুয়াল অর্গানাইজেশন। এখানে 4টে নীতি আছে, তার মধ্যে কোনগুলো পারসেপচুয়াল অর্গানাইজেশন প্রিন্সিপালের মধ্যে পড়ে? প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি, হ্যাঁ পড়ে, নৈকট্যের নীতি। কিছু অবজেক্ট যদি কাছাকাছি থাকে আমরা সেগুলোকে একটা গ্রুপ হিসেবে পারসিভ করে নিই। প্রিন্সিপাল অফ সিমিলারিটি, সাদৃশ্যের নীতি, হ্যাঁ এটাও পড়ে। যেই অবজেক্টগুলো দেখতে সিমিলার আমরা সেগুলোকে গ্রুপ হিসেবে পারসিভ করে নিচ্ছি অটোমেটিক্যালি। প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি, হ্যাঁ এটাও একটা নীতি, নিরবিচ্ছিন্নতার নীতি যেটাকে বলা হয়। কোনো একটা অবজেক্ট যদি কন্টিনিউয়াস একটা প্যাটার্ন ফলো করে, আমরা ভেবে নিই এটা এইভাবেই কন্টিনিউ হবে, বা সেটাকে আমরা একটা গ্রুপে পারসিভ করে নিচ্ছি, এটাকে প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি বলে। কিন্তু প্রিন্সিপাল অফ প্রজেকশন বলে কিছু হয় না, উপস্থাপনের নীতি বলে কিছু হয় না। তো এটার আনসার হবে অপশন বি, 1, 2 and 3 এটা ট্রু, কিন্তু 4এরটা ফলস। পরের প্রশ্ন, এটি কোন নীতির চিত্র? এটার আনসার হবে অপশন ডি, মূর্তি ও ক্ষেত্রতত্ত্বের নীতি বা প্রিন্সিপাল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড। এটাকে রুবিনস ক্রসও বলা হয়। পরের প্রশ্ন, গেস্টাল্ট কথার অর্থ কি? এটার আনসার হবে মূর্তি বা ফর্ম অর শেপ। গেস্টাল্ট একটা জার্মানি ওয়ার্ড। পরের প্রশ্ন, নির্বাচনী মনোযোগের একটি ব্যক্তি নিরপেক্ষ কারণ হলো অভিজ্ঞতা। আরেকটা স্টেটমেন্ট আছে, মস্তিষ্কের ভিতরের প্রকোষ্ঠগুলি পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে। এখানে
দুটো স্টেটমেন্টই ভুল। নির্বাচনী মনোযোগের একটি ব্যক্তি নিরপেক্ষ কারণ অভিজ্ঞতা নয়, ব্যক্তি সাপেক্ষ কারণ। প্রত্যেকটা ব্যক্তির জন্য অভিজ্ঞতার ওপর বেস করে আমরা সিলেক্টিভলি অ্যাটেন্ড করি কোনো স্টিমিউলাসকে, তো এটা ব্যক্তি সাপেক্ষ কারণ হবে অভিজ্ঞতা। আর মস্তিষ্কের ভিতরে প্রকোষ্ঠগুলি পরিলিম্ফ তরল দিয়ে তৈরি হয় না, এটা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে তৈরি হয়, CSF। তো এখানে আনসার হবে দুটোই ফলস, দুটোই মিথ্যে। পরের প্রশ্ন, স্পর্শগত সংবেদনের উৎস হলো চর্ম বা ত্বক। ত্বকের দুটি অংশ, উপরের স্তরকে বলে উপত্বক এবং ভিতরের বা নিচের স্তরকে বলে অন্তঃত্বক। স্পর্শগত সংবেদনের উপরের স্তরকে কি বলা হয়? এটার আনসার হবে উপত্বক বা এপিডার্মিস। পরের প্রশ্ন, এই ধরনের অধ্যাস বা ইলিউশনকে কি বলা হয়? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। এটার আনসার হবে মুলার লায়ার ইলিউশন। এখানে ইলিউশনটা কি ক্রিয়েট হচ্ছে? এই দুটো লাইন কোনোটা ছোট বড় নয়, কিন্তু আমরা এই নিচের লাইনটাকে বড় হিসেবে পারসিভ করছি, কিন্তু স্কেল দিয়ে যদি মেজারমেন্ট করা হয় এই দুটো লাইন কিন্তু সেম। এটাকেই মুলার লায়ার ইলিউশন বলে। আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি হচ্ছে যেখানে এই সেকেন্ড লাইনটাকে বড় দেখাচ্ছে, কারণ এই অ্যারোগুলো বাইরের দিকে আছে বলে। পরের প্রশ্ন, সংবেদনের ধর্মকে কটি ভাগে ভাগ করা যায়? এটার আনসার হবে 4টি। সেন্সেশনের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। পরের প্রশ্ন, কোনটি নির্বাচনী মনোযোগে বস্তু সাপেক্ষ কারণ নয়? এটার আনসার হবে আগ্রহ। আগ্রহটা ব্যক্তি নিরপেক্ষ কারণ। বাকিগুলো সবটা বস্তুর মধ্যে থাকতে হয়, কোনো একটা স্টিমিউলাস তার মধ্যে থাকতে হয়, কিন্তু ইন্টারেস্ট একমাত্র ব্যক্তির মধ্যে থাকতে হয়, তবেই আমরা কোনো একটা জিনিসকে অ্যাটেনশন দিয়ে থাকি। পরের প্রশ্ন, প্রকৃত গতিশীলতা না থাকলেও যখন বস্তুকে গতিশীল হিসেবে প্রত্যক্ষ করা হয় তখন তাকে কি বলা হয়? যখন কোনো অ্যাকচুয়াল মোশন নেই কিন্তু তাও আমরা কোনো একটা অবজেক্টকে বা স্টিমিউলাসকে দেখছি যেটা মুভ করছে, এটাকে বলা হয় আপাত গতি বা অ্যাপারেন্ট মোশন। পরের প্রশ্ন, দুটি বা তার অধিক বিষয়ের ওপর যে মনোযোগ দেওয়া হয় তাকে ড্যাশ মনোযোগ বলে। যখন আমরা একের বেশি অবজেক্টকে একেবারে অ্যাটেন্ড করছি বা একসাথে অ্যাটেনশন দিচ্ছি তাকে বলা হয় ডিভাইডেড অ্যাটেনশন বা খণ্ডিত মনোযোগ। পরের প্রশ্ন, ড্যাশ নীতি অনুযায়ী সামনের বস্তুকে অধিক দৃষ্টিগোচর এবং দূরের বস্তু কম দৃষ্টিগোচর হয়? এটার আনসার হবে বায়বীয় দৃষ্টিকোণ। এক্ষুনি পড়লাম এরিয়াল পার্সপেক্টিভ, এক্ষুনি এক্সাম্পল দিলাম জানলা থেকে বাইরে তাকালে কাছের যে বস্তুগুলো আছে সেগুলোকে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু দূরের যেগুলো আছে সেগুলো কম দৃষ্টিগোচর বা লেস অ্যাপিয়ারিং হচ্ছে আমাদের সামনে, আমরা খুব হেজি দেখছি সেটাকে, এরিয়াল পার্সপেক্টিভ বা বায়বীয় দৃষ্টিকোণ। পরের প্রশ্ন, চোখের রং নির্ভর করে ড্যাশ এর ওপর। আই কালার আমাদের ডিপেন্ড করে কিসের ওপর? এটার আনসার হবে আইরিশ বা কৃষ্ণমণ্ডল। অ্যাকচুয়ালি আমাদের লেন্সের কোনো কালার হয় না, লেন্স ট্রান্সপারেন্ট হয়। আমরা যেটা ডেইলি লাইফে ইউজ করে থাকি যে ওর লেন্সের কালারটা এরকম, ওর লেন্সের কালার ব্রাউন, অ্যাকচুয়ালি লেন্সের কোনো কালার নেই, লেন্স হ্যাজ নো কালার, এটা ট্রান্সপারেন্ট হয় ইন নেচার। কিন্তু আইরিশের কালার হয়। আইরিশের কারণেই আমাদের প্রত্যেকের চোখের কালার আলাদা হয়, কারোর ব্ল্যাক, কারোর ব্রাউন, কারোর ব্লু, কারোর গ্রিন। এটার আনসার হবে আইরিশ। পরের প্রশ্ন, মনোযোগের ফিল্টার অ্যাটেনুয়েশন তত্ত্বটি প্রবর্তন করেন কোন মনোবিদ? ফিল্টার অ্যাটেনুয়েশন থিওরি অফ অ্যাটেনশন, এটার আনসার হবে অ্যানা ট্রাইসম্যান, অর্থাৎ অপশন বি। ব্রডবেন্টের মডেলটার নাম কি ছিল? ফিল্টার মডেল। ব্রডবেন্টস ফিল্টার মডেল, ফিল্টার থিওরি অফ অ্যাটেনশন প্রথম থিওরি দিয়েছিলেন ব্রডবেন্ট। পরের প্রশ্ন, গন্ধ প্রিজমের ধারণাটি দেন সিগমন্ড ফ্রয়েড। পরের স্টেটমেন্ট আছে
চোখের দণ্ডকোষ মৃদু আলোয় দেখতে সহায়তা করে? গন্ধপ্রিজমের ধারণা অবশ্যই সিগমন্ড ফ্রয়েড দেয়নি, তো এই স্টেটমেন্টটা ভুল। আমাদের স্মেল প্রিজম এটার কনসেপ্ট কখনোই সিগমন্ড ফ্রয়েড দেয়নি। কিন্তু দণ্ডকোষ মৃদু আলোতে দেখতে সহায়তা করে, একদম ঠিক। এই যে রড সেলগুলো আমাদের অল্প আলোয় ডিম লাইটে দেখতে হেল্প করছে। তো এটার আনসার হবে অপশন সি, একেরটা ফলস আর দুয়েরটা ট্রু। পরের প্রশ্ন, চোখের ড্যাশ এ দণ্ড ও শঙ্কু কোষ দেখতে পাওয়া যায়? আমাদের চোখে যে দু রকমের সেল আছে, রড সেল আর কোন সেল, এগুলো কোথায় থাকে? রেটিনাতে থাকে। সেখানেই গিয়ে আমাদের রিফ্লেকশনটা পড়ে। যখন আমরা কোনো অবজেক্টকে দেখি, রেটিনাতে এই সেলগুলোতে রিফ্লেকশনটা পড়ে, যেটার কারণেই আমরা সেই অবজেক্টটাকে পারসিভ করতে পারছি। তো এটার আনসার হবে অক্ষিপট বা রেটিনা। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। আমার তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।